বাড়িটাও ইউজলেস, সেখানে আর কিছু করা যাবে না। এক্স্যাক্টলি আমাদের এবার এই বাড়িটাকে ওয়াটার সাপ্লাই সিস্টেমের জন্য যে দরকার, সেটার জন্য আমার একটা কি দরকার? পাম্প। শুধুই কি পাম্প হলে হবে? আমি একটা বাড়ি করে নিয়েছি, সেখানে আমার কি দরকার? একটা কুয়ো, মানে একটা ওয়াটারের রিজার্ভার দরকার। আমি একটা বাড়ির বানানোর জন্য একটা আমি জলের কুয়ো বানিয়ে নিয়েছি, তাতে জল আছে, তাহলে আমি একটা লিকুইড পোর্শন পেয়ে গেলাম। এবার ওই জলটাকে আমি পাম্পে করে তুলবো ট্যাঙ্কের উপরে, তার জন্য একটা পাম্প চাই আর পাইপ লাইন চাই। তাহলে প্রথম আমার যে সার্কুলেটরি যে ব্যাপারটা আছে, তার জন্য আমার যেটা দরকার সেটা হচ্ছে নাম্বার 1 সেটা ইকুইপমেন্টে একটা পাম্প, নাম্বার 2 কিছু পাইপ লাইন্সের জন্য পাইপ, আর নাম্বার 3 আমার ওয়াটার দরকার। আর এই ওয়াটার, পাইপ লাইন, পাম্প এই সব থেকেও বেকার যদি না ইলেকট্রিক সাপ্লাই থাকে, ওটা চলবে না। অ্যাজ ইউজুয়াল আমার শরীরটাও এর বাইরে কিন্তু নয়, আসুন বলার দরকার নেই, চলে আসবেন। আমার শরীরটাও বা আমাদের প্রত্যেকের শরীরও কিন্তু এর বাইরে নয়। খুব সিম্পলি যদি চিন্তা করে দেখি, আমাদের শরীরে নার্ভাস সিস্টেমের ক্ষেত্রে ইম্পালস কাজ হয়, আমাদের ওখানে যে নার্ভের ইম্পালসগুলো যায় ওটাও একটা সার্কিট, ওটাও একটা ইলেকট্রিসিটি জেনারেট হয়। আমাদের হার্টের ক্ষেত্রেও ঠিক তাই, হার্ট একটা পাম্প, এবং সেই যেমন শরীরটাকে সচল রাখার জন্য একটা জল তরলের দরকার, আমাদের শরীরে দু ধরনের তরল আমরা পাই, ব্লাডকে পাই আর লিম্ফকে পাই। জল আমরা বাইরের থেকে ইনটেক করি, ঠিক বুঝতে পারলাম? নেক্সট হচ্ছে কি, হার্ট যে পাম্পটা, ও যে ব্লাডটাকে পাম্প করবে, এই ব্লাডটাকে পাম্প করার জন্য ওর ইলেকট্রিক কারেন্ট চাই। তাহলে হার্টের নিজস্ব কিছু ইম্পালস তৈরি করে, যেটার জন্য হার্টের কন্ডাকশন সিস্টেম, মানে হার্ট ইলেকট্রিসিটি পেতে থাকে। হার্ট যখন স্বাভাবিক ইলেকট্রিসিটি পাবে, তখন ও কাজ করা শুরু করবে। ও যখন কাজ করবে, ও যখন ব্লাডকে পাম্প করবে, সেই ব্লাডটা যাওয়ার জন্য একটা পাথওয়ে খুঁজবে। সেই পাথওয়েটা হচ্ছে আর্টারিয়াল পাথ আর ভেনাস। এই আর্টারি আর ভেনাস যেখানে কানেকশান করবে, সেইখানে ক্যাপিলারিজ থাকবে। তাহলে আমরা টোটাল একটা সার্কিট বানিয়ে নিলাম, ইলেকট্রিসিটির সার্কিটও বানিয়েছি, ওয়াটার সাপ্লাই সার্কিট বানিয়েছি, পাম্প বসিয়ে দিয়েছি। এবার আমাদের এই যে শরীরটা আছে, এটা একটা জাস্ট মেশিন, ঘর। এই ঘরটাকে এবার চালাবো কী করে সেটা দেখব। বোঝানো গেল? এবার প্রথম, এই আমাদের শরীরে হার্টের কাছে আমরা কেন গ্রেটফুল? এই কারণে যে আমাদের যখন আমরা মাতৃগর্ভে ছিলাম, 3rd to 4th উইক, সেই সময় এই যন্ত্রটা তৈরি হয়ে যায়। এর প্রথম বিটিং স্টার্ট করে দিয়েছিল 5th to 6th উইকের মধ্যেই, মানে ভেরি নেক্সট 2 উইকসের মধ্যে ফাংশনিং স্টার্ট হলো এবং ও পাম্পিংও শুরু করে দিল। ওই দিন থেকে যে ও পাম্পিং করে চলেছে, এক মুহূর্তের জন্য পাম্পিং থামাচ্ছে না। এই যে পাম্পিংটা থামাচ্ছে না, কাদের জোরে করছে ও পাম্পিং? কন্ডাকশন সিস্টেম আর তার মাসেল স্ট্রেংথ। হার্টে বিশেষ ধরনের মাসেল থাকে, ভলেন্টারি ইনভলেন্টারি ওর কোনো কিছুই কাজ না, ওর নিজের ওই মাসেল কন্টিনিউ নিজের কাজ করে যাচ্ছে এবং হার্টকে পাম্পিং করেই যাচ্ছে। এই যে পাম্পিংটা করে যাচ্ছে, যে মুহূর্তে হার্ট পাম্প করা বন্ধ, আমি আমার এই জন্ম ছেড়ে ফেলব। কাজেই হার্টের কাছে এই জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকব। আর ও ওইভাবে যাতে কাজ করতে পারে, সেই জন্য আমরা যেমন ইলেকট্রিক অফিসে মাসে মাসে বিলটা দিই, আমরা যেমন জলের ট্যাক্সটা দিই, কুয়োটা মাঝে মধ্যে ঝালাই করে জলটার সাপ্লাই ঠিক রাখি, সেই কারণে জল খেয়ে বা সব দিক ঠিক রেখে শরীরে ব্লাডের ভলিউম, ব্লাডে হিমোগ্লোবিন লেভেল ঠিক রাখার দায়িত্ব কাদের? কাদের দায়িত্ব এটা? আমাদের। আমাদের ঘরের জলটা শেষ হয় না, কিন্তু আমার শরীরে হিমোগ্লোবিনটা কেন শেষ হয়ে যায়? হাউ ইজ ইট পসিবল? এটা তো হতে পারে না। ঠিক সেরকম ইলেকট্রিক অফিসে আমরা বিলটা দেবো, যাতে ইলেকট্রিক সাপ্লাইটা বন্ধ না হয়, তাহলে হার্টের কন্ডাকশানটা যেন উইক না হয়ে যায়, সেটাও দেখার দায়িত্ব আমাদের। আমরা নিজের শরীরটা ছেড়ে দুনিয়া দেখে বেড়াই, এটা ভুল। এটা কোন দিকে চলে যাচ্ছে? এইবার দেখি হার্ট। তাহলে আমাদের যে পাম্পটা আছে, এই পাম্পটা ঠিক কীরকম দেখতে বা কিভাবে কি কাজ করে না করে। হিউম্যান হার্টে যদি আমরা চিন্তা করে দেখি, বা আমাদের অ্যাকচুয়ালি হার্টের যে স্ট্রাকচারটা, সেটা ঠিক এইভাবে। আঁকার দরকার নেই, আপনারা শুধু দেখুন। এটা একটা পার্ট, ঠিক আছে? এটা আরেকটা পার্ট। যদি কালারফুল চক হতো, এই ছবিটা আরও সুন্দর হতো।
আমরা যা দেখছি এটা কিন্তু ঠিক তার উল্টো, যেভাবে আমি দাঁড়িয়েছি এটা হচ্ছে ঠিক, এটা রাইট আর এটা লেফট। এই যে ওপরে ছোট ঘরটা, এটার নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, এটার নাম হচ্ছে রাইট ভেন্ট্রিকেল, ঠিক এটা হচ্ছে লেফট অ্যাট্রিয়াম আর এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকেল। এই গোটা হার্টটাকে একটা ব্যাগ ক্যারি করছে, পেরিকার্ডিয়াম। এই যে ব্যাগটা ক্যারি করছে, ভালো করে দেখুন এই দিকের মাসেলটা অনেক মোটা কম্পারেটিভলি এই দিকটা। কেন এই দিকটাকে আমি মোটা আঁকতে পারতাম না? তার কারণ দরকার পড়ে না। এখান থেকে দেখুন দুটো রাস্তা বেরোচ্ছে, এটা একটা, এটা মজবুত। এটা একটা, এটা একটা আউটার, এটা একটা আউটার। এই অ্যারোটা কোথায় চলে যাচ্ছে? এটা জরুরি নয়, ওই জন্য এটা ভালো করে আঁকলাম না। এই হলো আমাদের সিস্টেমটা। তাহলে হার্টের রাইট ভেন্ট্রিকেল থেকে কেউ বেরোচ্ছে, দুটো নালি বেরোলো, এই নালিটা চলে গেল এই অর্গানটাতে, যে অর্গানটার নাম আপনারা সবাই জানেন, এটা হচ্ছে লাংস, লেফট লাং রাইট লাং। তাহলে একটা সার্কুলেশন লাংসে গেল, একটা সার্কুলেশন এই দিকের লাংসে চলে গেল। এই যে সার্কুলেশনটা হলো তার জন্য এখানে একটা দরজার দরকার ছিল, দিলাম। ঘর বানিয়েছি তো, দরজা তো দিতে হবে। এখানে একটা দরজার দরকার আছে, দিলাম। এখানে তো অলরেডি দরজা আঁকাই আছে, বোর্ড বলে, ঘর হলে দেওয়া থাকতো। তাহলে এখান থেকে যখন এখানে আসবো এই দরজাটা খুলবে, এখান থেকে যখন এখানে আসবো এই দরজাটা খুলবে। যখন দরজাটা খুলে যাবে, দরজাগুলোর একটাই স্পেশালিটি কি, দরজাগুলো একদিকে মুখ করে খোলে, অন্যদিকে রিভার্স হয় না, হলেই সেটা ভুল, সেইটা একটা ডিজিজ। তাহলে যখন এখান থেকে ব্লাডটা এটাতে আসবে, এটাকে ঠেলে চলে আসবে, ঠেলে দিল, ব্লাড চলে এলো। ব্লাড যেই চলে এলো, খাট করে বন্ধ হয়ে গেল। এদিকেও হবে, এদিকেও হবে। এইখানে একটা সাউন্ড প্রডিউস হলো, খট করে আওয়াজ হলো, এটাকে বলা হয় লাভ। এরপর এই ব্লাড, তাহলে এটা এমনি ব্লাডটা এলো না, এখানে একটা সংকোচন হলো, কন্ট্রাকশন। তাহলে হার্ট জন্মেছিল 3 থেকে 4 সপ্তাহে, সেটা 5 থেকে 6 সপ্তাহে পাম্পিং শুরু করলো। পাম্পিং শুরু করার পর থেকে ওর এই জিনিসটা যে শুরু হয়ে গেল, ইলেকট্রিক কন্ডাকশন সিস্টেম, এবং তখন থেকে দুটো কাজও করে চলেছে, কন্ট্র্যাক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, কন্ট্রাকশন রিল্যাক্সেশন। এ যখনই কন্ট্রাক্ট করবে, আর এই কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের জন্য কিসের দরকার? ইলেকট্রিসিটির দরকার, ঠিক। যেই কন্ট্রাক্ট করলো, রাইট অ্যাট্রিয়াম থেকে আর লেফট অ্যাট্রিয়াম থেকে ব্লাড চলে এলো ভেন্ট্রিকেলগুলোতে। যেই ওর ব্লাডটা দেওয়া হলো, এটা মনে রাখবেন, হার্ট যতটা ব্লাড পায় ততটা ব্লাডকেও পাম্প আউট করে দেয়, ও এক বিন্দু ব্লাড নিজের কাছে রাখে না। এবার এই যে পাম্প আউট করলো, এটা একটা জায়গায় যাচ্ছে, শহীদুলদা ফাঁসিয়ে দিলাম আমি, এটা কী দেওয়ার দরকার? টেবিলে রাখলে হবে না? তো কি হলো, এটাই যখনই চলে এসছে, এখানে আসার পরে এবার এটা তো বন্ধ হয়ে গেছে। এবার এদিক থেকে এই ব্লাডটা, এবার এই যে চেম্বারটা আছে, এই দুটো চেম্বার, এবার এরা কন্ট্রাক্ট করলো। এর যখনই কন্ট্রাক্ট করবে তখনই এই দরজাটা খুলে গেল, আর এই ব্লাডটা দুটো দিকে ডিস্ট্রিবিউট হয়ে একটা এই লাংসে চলে এলো, একটা এই লাংসে চলে এলো। এ যখনই কন্ট্রাক্ট করলো তখন এই দরজাটা খুলে গেল, এই দিক দিয়ে ব্লাডটা বেরিয়ে চলে এলো। বুঝতে পারলাম? এবার গোটা শরীরেও সার্কুলেশন চলে যাবে, ব্রেনে যাবে, আমার শরীরে যাবে, নিচের দিকে নামবে। আর এই যে ব্লাডটা গেল, এই ব্লাডটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, O2, আর এটা হচ্ছে CO2 রিচ। কি করে হলো? O2 তো ছিল, O2 ব্লাডটা এলো
এই ব্লাডটা গোটা শরীরে গেল, সেলে সেলে পৌঁছে গেল, ওখানে কি হলো, অক্সিডেশন হলো, ওখানে অক্সিডেশন হওয়ার পর ক্যালোরি ফর্মেশন হলো। কয়লায় যদি আগুন লাগায় কী কী তৈরি হয়, ধোঁয়া তৈরি হয়, তাপ তৈরি হয়, তাপ হলো, ধোঁয়া হলো, ছাইও তৈরি হয়। ওইগুলো সব তৈরি হলো মানে ওইগুলো রেচন পদার্থ, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড, এখানে তৈরি হয়। এবার এই কার্বন ডাইঅক্সাইডটা ওই ব্লাডটাতে মিশে গেল, ওই ব্লাডটা এবার ওপর দিক থেকে সুপিরিয়ার ভেনা কেভা, নিচ দিক থেকে ইনফিরিয়ার ভেনা কেভা, এই হয়ে এই অ্যাট্রিয়ামে চলে এলো। আবার এখান থেকে যে ব্লাডটা পাম্প হলো, সেই ব্লাডটা লেফট লাংসের অ্যালভিওলায় গেল, ওখানে ওর গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো, ও আবার পিউরিফাই হয়ে এই রাস্তা হয়ে ঢুকে গেল। ঠিক, তাহলে এইভাবে কন্ট্রাকশন আর রিল্যাক্সেশনের মধ্য দিয়ে হার্ট পাম্প করে চলেছে। এইবার ব্যাপার হচ্ছে তাহলে কটা সার্কুলেশন এখানে হচ্ছে। আচ্ছা, এই যে কন্টিনিউ কাজ করে চলেছে, আমি বলছি আমার শরীরকে বাঁচার জন্য অক্সিজেন চাই, জল চাই, সব কিছু চাই, হার্টেরও তো কিছু চাই। হার্ট যে লাংসকে দেখছে, হার্ট লিভারকে দেখছে, হার্ট প্রত্যেকটা অর্গানের মধ্যে ব্লাডটা সাপ্লাই করে দিচ্ছে। আচ্ছা, হার্টের কি নিজের বাঁচার জন্য ব্লাড চাই কি চাই না? চাই। তাহলে হার্টে এখানে তিনটে সার্কুলেশন দেখতে পাওয়া যায়। একটা সার্কুলেশন পালমোনারি সার্কুলেশন, কোন চেম্বার থেকে হচ্ছে? পালমোনারি সার্কুলেশনটা কোন চেম্বার থেকে হচ্ছে? রাইট ভেন্ট্রিকল থেকে চলে যাচ্ছে। আর আমরা কি জানি, ব্লাড যখনই হার্ট থেকে বেরোয়, যে রাস্তাটাকে ধরে সেই রাস্তাটার নাম হচ্ছে আর্টারি। আর এই রাস্তাটা পৌঁছাচ্ছে কোথায়? পালমো। তাহলে এই রাস্তাটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক। আর যখন ব্লাড হার্টে আসে সেই রাস্তাটার নাম কি? ভেন। আর এই যে রাস্তাটা আসছে এটাও তো লাংস থেকেই আসছে, এদিক থেকে একটা ঢুকছে, এদিক থেকে একটা ঢুকবে, তাহলে পালমোনারি ভেন। তাহলে অ্যাকচুয়ালি আর্টারি কি করে? ভালো রক্ত মিন্স O2 রিচ ব্লাডটাকে সার্কুলেট করে। এক্সেপশন হচ্ছে পালমোনারি আর্টারি, কারণ ও CO2 রিচ ব্লাডকে নিয়ে যায়, আর O2 রিচ ব্লাডকে পালমোনারি ভেন লেফট অ্যাট্রিয়ামে পৌঁছে দেয়। তাহলে একটা সার্কুলেশন হলো পালমোনারি সার্কুলেশন। 2 নম্বর, লেফট ভেন্ট্রিকল থেকে যে ব্লাডটা বেরোচ্ছে আমার গোটা শরীরটাকে কভার করছে, সেটার জন্য আমি নর্মাল যেটা রয়েছে আমার কাজ করার অ্যাক্টিভিটি, সেটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। আর একটা হার্ট নিজের কথা নিজে ভাবছে, যে আর্টারি হার্টের মধ্যে এসে হার্টকে ব্লাড সাপ্লাই করছে তার নাম হচ্ছে করোনারি আর্টারি। সেই করোনারি আর্টারির জন্য যে সার্কুলেশনটা, সেটা হচ্ছে করোনারি সার্কুলেশন। তাহলে কটা সার্কুলেশন পেলাম আমরা? তিনটের কোনো একটা বন্ধ হলেই সর্বনাশ। ঠিক, এইগুলো চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে, আস্তে 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 এর যেদিন ব্লক হয়ে যাবে সেদিন সব শেষ। এর থেকে এর রিগার্ডিং যে ডিজিজগুলো সেগুলো একদম এক্স্যাক্ট কার্ডিওর ডিজিজ, আর এদের রিগার্ডিং যে ডিজিজগুলো সেগুলো লাংসের, পালমোনারি তো লাংসের সাথে জড়িয়ে রয়েছে, তাহলে তো লাংসও এর মধ্যে ইনভলভ থাকবে, মেবি হার্ট থাকবে। যেহেতু আর্টারি দিয়ে যাচ্ছে আর্টারিও ইনভলভ থাকবে, শুধু একা কারো দ্বারা হবে না। যখন সিস্টেমিক সার্কুলেশনে যাচ্ছি আমার শরীরের যেসব জায়গায় যাচ্ছে তারাও ইনভলভ থাকবে, হার্টে ইনভলভ থাকবে, এই ভেসেলসগুলো ইনভলভ থাকবে। কিন্তু যখন করোনারি সার্কুলেশনটা দিচ্ছি হার্টের ওপরেই ঘোরাঘুরি করছে, অর্থাৎ হার্টের ভেসেল আর হার্ট এই দুটো অর্গানই কিন্তু ইনভলভ থাকবে। তাহলে এই সার্কুলেটরি সিস্টেমের অর্গান কটা? সার্কুলেটরি সিস্টেম যেটারই বলুন, এটার বলুন, এটার বলুন, এটার বলুন, অর্গান কটা? একটা হচ্ছে হার্ট কমন, একটা হচ্ছে ব্লাড ভেসেলস গুলো, আর একটা হচ্ছে ব্লাড মিউজিক। তরল আবার অর্গান হয় নাকি? না হলে হচ্ছে কি করে? নেটে সার্চ করুন, ইজ ব্লাড অ্যান অর্গান? ইয়েস, ব্লাড ইজ অ্যান অর্গান। ঠিক আছে, এটা হার্ট, এটা ভেসেলস, এটা ব্লাড। এই ভেসেলস এর ক্লাসিফিকেশন করলে পাবেন আর্টারি আর ভেন্স। এবার এটা মুছছি। আমাদের আজকের যে পড়ার ম্যাটারটা ছিল সেটা ছিল হার্ট কি, বোঝা গেছে?
হার্টে ক ধরনের সার্কুলেশন হয় বোঝা গেছে? কোন সার্কুলেশনে কারা কারা ইনভলভ থাকে বোঝাতে পারলাম? হার্ট কবে সৃষ্টি হয়েছিল, কিভাবে কাজ করা শুরু করেছিল, কতদিন পর্যন্ত পাম্প করবে, বোঝাতে পেরেছি? ভেরি গুড। এইবার আমরা আসবো এর যে অ্যাবনর্মালিটিসগুলো আছে ডিজিজেসগুলোতে। একটু ধৈর্য ধরুন, আমি পৌঁছে যাব। আর্টারি ভেন একটা সুন্দর নেটওয়ার্ক সাজানো আছে, যেমন রেল লাইন থাকে, এই লাইন থেকে ওই লাইনে যাচ্ছে জংশন লাইন, সেগুলো হচ্ছে ক্যাপিলারি। সব অর্গানে এগুলো আপনারা দেখতে পাবেন, ঠিক? এগুলো ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আর এই ক্যাপিলারিগুলোতে যখন ব্লাড সার্কুলেশন হয় তার পাশে পাশে কী হয়, একটা লিম্ফ সার্কুলেশনও আমাদের হয়ে থাকে। তো সেই সার্কুলেশনটা আজকের টপিক নয়। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে হার্টের যে পাম্পিং ব্যাপারটা এলো, যেটা ইনি এইমাত্র বললেন যে কন্ডাকশন ব্যাপারটা, সেটা কি করে জেনারেট হলো চট করে দেখুন। আগে ইলেকট্রিকটা আসুক, তারপরে প্রেশারটা কী হচ্ছে দেখুন। যখনই ইলেকট্রিক জেনারেটরের কথা হয় তখন আমরা ইলেকট্রিক সার্কিট, যখন ইলেকট্রিক অফিসে গিয়ে বলি তখনই ঘরে কারেন্ট চলে আসে? দেরি হয়, মাস দেরি হতে পারে যদি একটা ট্রান্সফরমার না লাগানো থাকে। তাহলে একটা ট্রান্সফরমার চাইতো যে একটা কারেন্টকে নেবে ট্রান্সফর্ম করে দেবে, সেই কারেন্টটা আমার ঘরে এসে ঢুকে যাবে। তো আমাদের হার্টে একটা ইনবিল্ট ট্রান্সফরমার আমরা পাই, যেটাকে আমরা আমাদের শরীরের ইনবিল্ট পেসমেকার বলে থাকি। সেটার নাম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, এসএ নোড। কিন্তু ইম্পালসটা কী করে তৈরি হলো, প্রশ্নটা সেখানে। এসএ নোড থাকে সবাই জানি, এসএ নোডে কারেন্ট জেনারেট হয় সেটাও জানি, বাট এসএ নোডে ইলেকট্রিকটা কী করে জেনারেট হয় সেটা কী করে হবে না, সেটার জন্য আমাদেরকে দুটো ছোট্ট ছোট্ট জিনিস মনে রাখতে হবে। দেখুন, একটা হচ্ছে এখানে ট্রান্সপোর্টটা কীরকম হয়, তাহলে হার্টের কন্ডাকশন সিস্টেম পড়ছি আমরা। যেমন এখানে একটা নোড আছে, ঠিক এক্স্যাক্ট ওখান থেকে আরেকটা নোড এই পোর্শনে থাকবে, যেটার নাম হচ্ছে এভি নোড। কারণ কি, অডিক্যাল আর ভেন্ট্রিকলের জংশনে আছে, এ সাইনাস পোর্শন আর অডিক্যালের জংশনে আছে, তাই এসএ নোড আর এভি নোড। তাহলে একটা হবে নোডাল কন্ডাকশন, আর একটা হবে, বাকি আর কোনো তো নোড নেই, এবার তো তার আছে, তাহলে সেগুলো হবে নন নোডাল কন্ডাকশন। খাতায় চটপট লিখুন। তাহলে এখানে ইলেকট্রিক জেনারেট হয়েছে, কি করে জেনারেট হলো? নোডাল কন্ডাকশনের সিস্টেমটা আলাদা আর নন নোডালদের সিস্টেমটা আলাদা। নোডাল কন্ডাকশনের জন্য যে প্রথম যে জেনারেট হয়, যেটাকে আমরা অ্যাকশন পোটেনশিয়াল বলি, যে প্রথম জেনারেশনের জন্য যেটা জেনারেট হওয়ার জন্য আমার দরকার, সেখানে কিছু আয়নের চেঞ্জেস দরকার। এই আয়নগুলোর চেঞ্জেসটা জাস্ট আমি একটা গ্রাফ আঁকছি, সেটা একটু মনে রাখবেন, তাহলেই হবে। ফর নোডাল পারপাস বলছি, সোডিয়াম আয়ন রেসপন্সিবল ফর ফোর্থ ফেজ। এর তিনটে ফেজ দেখা যায়। ফোর্থ ফেজের জন্য সোডিয়াম আয়ন রেসপন্সিবল, যখন এর ভোল্টটা থাকে -60 মিলিভোল্টে, তারপর ওটাকে নিয়ে যায় অনেক ওপর পর্যন্ত, এইটাকে বলা হয় জিরো ফেজ। এই জিরো ফেজের জন্য ক্যালসিয়াম আয়ন রেসপন্সিবল। তারপর পটাশিয়াম আয়ন সেটাকে আবার নিয়ে আসছে অ্যাকশন রেস্টিং জায়গাতে, রেস্টিং মেমব্রেন ফেজ, সেটা হচ্ছে পটাশিয়াম আয়ন। এটাকে বলা হয়, এটা হলো ফোর্থ ফেজ, এটা জিরো ফেজ, আর এটা হচ্ছে ওয়ান ফেজ। মোস্ট প্রবাবলি ওয়ান ফেজই হয়, ফার্স্ট ফেজই হয়। আর না, সরি,
এটা থার্ড ফেজ, থ্রি ফেজ। তাহলে আমরা যখন নোডাল ট্রান্সপোর্ট দেখতে পাচ্ছি তখন এইভাবে আয়নিক এক্সচেঞ্জ হচ্ছে যাতে তিনটে ফেজ দেখা যায়। ব্রেনেও এরকম হয়, কিন্তু ব্রেনে সবসময়ই চারটে ফেজ দেখা যায়, 1 2 3 4। কিন্তু হার্টের নোডাল সিস্টেমে ফোর্থ ফেজ, জিরোথ ফেজ অ্যান্ড থার্ড ফেজ এইটা দেখা যায়। আয়ন ইনভলভ থাকে কারা? সোডিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম। তাই সোডিয়াম চেক করা, ক্যালসিয়াম চেক করা, পটাশিয়াম চেক করা প্রচণ্ড ইম্পর্টেন্ট। কমে গেলে এখানেও কম বেশি হবে, তখন গন্ডগোল হবে। এবার হচ্ছে তার পরের পোর্শনটা যেখানে নন নোডাল পার্টটা আছে। নন নোডাল পার্টে কারা আছে? এখানে তো ইলেকট্রিসিটি জেনারেট হয়েছে, এখান থেকে এখানে ইলেকট্রিকটা চলে এলো, ঠিক? ইলেকট্রিকটা তো এখানেও যাবে, এটাও তো একটা অ্যাট্রিয়াম, ও তার শত্রু নয়, ও ওখানেও পাঠাবে। এটাকে ব্যাকম্যানস বান্ডেল বলা হয়, ঠিক? ওটা জানার এখন দেখবেন বইয়ে খুব সুন্দর দেওয়া আছে। তাহলে এই দুটো হলো। এবার কারেন্টটার টাইম হচ্ছে এখান থেকে নিচের দিকে নামা। এই নিচের দিকে নামতে গেলে এই জায়গাটা দেখুন ভালো করে, এখানে যে জায়গাটা আছে এইখানে একটা তারের গোছা নামানো আছে, ওইটাকে বলা হয় বান্ডেল অফ হিজ। তাহলে কারেন্ট এবার বান্ডেল অফ হিজে চলে এসছে। এটা এতটা ছাড়া থাকে না, বোঝানোর জন্য আমি এভাবে এঁকেছি। বান্ডেল অফ হিজ থেকে একটা সার্কিট এদিকে চলে এলো, বান্ডেল অফ হিজ থেকে একটা সার্কিট এই দিকে চলে এলো। এটা হচ্ছে নর্মাল ব্যাপার, কেমন? যে সার্কিটটা এদিকে এলো রাইট সাইড, রাইট বান্ডেল ব্রাঞ্চ। যেটা এদিকে গেল লেফট বান্ডেল ব্রাঞ্চ। তাহলে একটা ছিল এসএ নোড, এবি নোড, নোডাল কন্ডাকশন কমপ্লিট। এবার শুরু হচ্ছে নন নোডাল কন্ডাকশন। প্রথমেই পাচ্ছি আমরা বান্ডেল অফ হিজকে, তারপরে পাচ্ছি আমরা আরবি রাইট বান্ডেল ব্রাঞ্চ, আরবিবি লেফট বিবি লেফট বান্ডেল ব্রাঞ্চ। আর কাদেরকে পাচ্ছি? এই প্রত্যেকটা বান্ডেল যে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এদের প্রত্যেক থেকে বেরোচ্ছে বান্ডেল ফাইবার। বান্ডেল ফাইবার এদিকেও যা এদিকেও যা। বান্ডেল ফাইবার থেকে বেরোচ্ছে পার্কিনজে ফাইবারস, হার্টের ওয়াল, ভেন্ট্রিকলসের ওয়াল। এত সুন্দর একটা মেকানিজম এখানে থাকে, সেই জন্য হার্ট এত ভালো পাম্পিং করে। বোঝাতে পারলাম? বলুন। তাহলে কি হলো? বান্ডেল অফ হিজ পেলাম, রাইট বান্ডেল ব্রাঞ্চ পেলাম, লেফট বান্ডেল ব্রাঞ্চ পেলাম, বান্ডেল ফাইবার পেলাম, পার্কিনজে ফাইবার পেলাম, ঠিক? এইবার কারেন্টটা জেনারেট হয়ে কারেন্ট সব জায়গায় চলে এলো। তাহলে এর সার্কিটটা তৈরি হয়ে গেল। তাহলে হার্টের কন্ডাকশন নোডাল, নন নোডাল ক্লিয়ার? আপনার কোশ্চেনটা অ্যান্সার পেয়ে গেছেন? এখনো পাননি, আপনার 10 কমপ্লিট আছে, দেখুন কোথায়। এবার এই নন নোডালের জন্য যে ইম্পালসটা জেনারেট হবে সেটা প্রথম ফেজ উঠছে, একটু নেমে এসে থেমে যাবে, তারপর কিছুটা থাকবে, এটাকে প্ল্যাটো ফেজ বলা হয়। তারপর আবার নিচে নেমে সেকেন্ড ইম্পালস জেনারেট হবে। এখানেও ঠিক ওইভাবে, এটা হচ্ছে ফোর্থ ফেজ, এটা হচ্ছে জিরো ফেজ, এটা 1 ফেজ, 2 ফেজ, এটা থার্ড ফেজ। তাহলে এইভাবে আবার ওই সেম আয়নিক এক্সচেঞ্জের দিয়ে হয়ে যাবে কাজটা। এইটাকে বলা হয় প্ল্যাটিউ ফেজ। এটা হয় ক্যালসিয়ামের জন্য, ক্যালসিয়াম 2 ফেজ। এই ক্যালসিয়াম আয়নের জন্য প্ল্যাটিউ ফেজ আমরা দেখতে পাই। তাহলে নন নোডালে আমরা চারটে ফেজই পাই, ঠিক যেরকম আমরা নার্ভাস সিস্টেমে পাই, বাকি অন্যগুলোতে কিন্তু পাই না। তাহলে এটা গেল আমাদের কন্ডাকশন সিস্টেম। এই কন্ডাকশন সিস্টেমেও কিছু গন্ডগোল হয়। তাহলে কন্ডাকশন সিস্টেমের ডিজিজটা পড়ব। এগুলো কি ঠিক করে? হার্ট কিভাবে বিট করছে, দ্যাট ইজ রিদম। তাহলে রিদম যখনই উল্টো পাল্টা হবে কল্ড অ্যারিদম, তাহলে অ্যারিদমিয়া পাবে। অ্যারিদমিয়া, অ্যারিদমিয়া কখন হবে? আমি ধরে নিচ্ছি এখানে একটা ভোল্টেজ তৈরি হলো,
ভোল্টেজটা যত সময় এখানে আসার ততটাই সময় এলো, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু ভোল্টেজটা এখানে এলো, কিছুক্ষণের জন্য আটকে গেল, দিয়ে আবার ভোল্টেজটা এলো, তাহলে এই আটকে যাওয়ার জন্য একটুখানি রিদমটা থেমে যাবে, সেটাই কিন্তু অ্যাট্রিয়াল ব্লক। ওটা ইসিজিতে দেখতে পাওয়া যায়, খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, আপনি দেখেই বলতে পারবেন ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে বসে আছে। ঠিক, ওটা পি ওয়েভ কিউ ওয়েভের মাঝখানে পি আর ইন্টারভ্যালটা বেড়ে যায়। কারণ দেখুন, এ পি ওয়েভ এখানে যখনই ঢুকছে এটা কিউ ওয়েভ, এই যে মাঝের যে টাইমটা, আর এখান থেকে আবার শুরু হয়ে যাচ্ছে ভেন্ট্রিকলসের আর ওয়েভ, এই পি আর যে ইন্টারভ্যালটা হয় ওই ইন্টারভ্যালটাই টাইমটাকে বোঝায়। যদি এই টাইমটা বেড়ে যায় তো পি আর ইন্টারভ্যালটা কী হবে, বড় হবে। পি আর ইন্টারভ্যালের যেটা নর্মাল মেজারমেন্ট, ঠিক ইসিজি ক্লাস হলে আমি ইন্টারভ্যাল আর সেগমেন্ট সবটা বলে দিতাম, এটা এখানে বলা সম্ভব হবে না। একটা ইসিজি একটা বিট এঁকে দিচ্ছি। এটা হচ্ছে একটা স্বাভাবিক বিট, এটা হলো পি, অ্যাট্রিয়াল ডিপোলারাইজেশন বলা হয়, এটা হলো কিউ, এখান থেকে চলে যাচ্ছে আর, এটা হচ্ছে এস, এখানে চলে আসছে টি। দেখবেন টিটা একটু ব্যাকা, তাহলে কি আমি জেনে বুঝে করেছি? হ্যাঁ, জেনে বুঝেই করেছি, কারণ এটাই এর নর্মাল ফিজিওলজি। এটা যদি কারো ক্ষেত্রে এরকম দেখতে পান, দ্যাট ইজ কিউ ওয়েভ অ্যাবনর্মালিটি। না, কখনোই এটা নয়, কিউ ওয়েভ এভাবে তৈরি হয় না। কিউ ওয়েভের নর্মাল যেটা সেটা হচ্ছে এটা, ধীরে ধীরে উঠবে, সাডেন রাইজ ফল করে যাবে, এটা হচ্ছে কিউ ওয়েভ। এবার দেখুন এখানটা তো তৈরি হয়েছে খুব সুন্দর একটা কিউ ওয়েভ, একদম রাউন্ড কিউ ওয়েভ, দারুণ কিউ ওয়েভ। এই যে কিউটা, এই কিউটা যে এখান থেকে এলো, দিয়ে এখান থেকে আরটা তৈরি হলো, যে এটাকে আমি কিউআরএস কমপ্লেক্স বলছি, এইখানে হঠাৎ উঁচু থেকে নিচু কেন হলো? মজার কোশ্চেন না? উঁচু থেকে নিচু কেন এলো? এটাও কারণ হচ্ছে ডিউ টু কন্ডাকশন। যখন এই লাইনটা এই দিক দিয়ে আসছে না, ইলেকট্রিক ভোল্টেজটা এলো, ভোল্টেজটা লেফটে চলে গেল, লেফটে চলে এসে খুব তাড়াতাড়ি এদিকে সার্কিটে চলে গেল। তারপরে কিছুক্ষণের জন্যে, এখন তো এ আইডল, এ তো চুপচাপ বসে আছে, এখানে যখন এইভাবে এই ডাইরেকশানে ইলেকট্রিক যাচ্ছে তখন ইসিজি আমাকে আপওয়ার্ডস ডাইরেকশান দেবে, আর যখন এই ভোল্টেজটা ভেক্টরটা এই না নেমে এই দিক হয়ে যাবে তখনই ও আমাকে ডাউনওয়ার্ডস দেবে। তাহলে এখান থেকে সে লেফট ব্রাঞ্চে যখন গেল তখন তো ডাউনের দিকেই আছে, এইরকমই আছে কারেন্ট ফ্লোটা। এইদিকে তাকান সবাই, কারেন্ট ফ্লোটা এইরকমই আছে। এই দিকে আসার পর কিছুক্ষণের জন্য ও এইদিকে আসতে চাইবে, এইটাতে ঢুকতে চাইবে, তো ঢোকার জন্য তোকে এই রাস্তাটা দিয়ে আসতে হবে না? তো নিচ থেকে নামছিল, কিছুক্ষণের জন্য উঠলো, ওই কিছুক্ষণের জন্য কিউ ওয়েভ নেবে। তাহলে কিউ ওয়েভটা এই কারণে নিচে নামে। যদি কিউ ওয়েভ নিচে না নামে সেটা ভয়ঙ্কর জিনিস। দেখুন কি হয় বলেই। এবার ভোল্টেজটা যখন একটু লেট হচ্ছে, মানে ঘটনাটা কি হবে? পি আর ইন্টারভাল বেড়ে গেছে। অনেক সময় এইভাবেই আটটা উঠে যায়, আর অনেক সময় আটটা আবার এইভাবেও ওঠে না, আটটা এইভাবে ওঠে, পি তো থাকেই না, আর আটটাও ওঠে এরকম টেরা হয়। তাহলে ভালো করে দেখুন এই জায়গাটা যদি আমরা খুব ভালো করে, আমরা যদি খুব মনোযোগ সহকারে দেখি, তাহলে কি দেখতে পাচ্ছি? যেটা আমাদের আইসো ইলেকট্রিক লাইন, সেই লাইনটা যদি সোজা যেত এমনি হতো না, আর এই ওয়েভটা যদি এইরকম বেঁকে না যেত তাহলে ওর সোজা এইভাবে নামতো না। এখানে একটা কি দেখতে পাচ্ছি? এখানে একটা ঠিক ডেল্টা সাইন দেখতে পাচ্ছি না? এই ডেল্টা ওয়েভ ফর্মেশন হয়ে যাবে যখন এটা একটা অ্যাবনর্মালিটি। এটা ইসিজিতে দেখে এবার বুঝতে পারবেন, ইসিজি থেকে বুঝতে পারবেন। লিড 2-তে দেখা যায়, V3-তে দেখা যায়, V4-এ দেখা যায়। কেন দেখা যায় সেটা ইসিজির ক্লাস, এখানে দেখা যাবে। এটাকে বলা হয় ডেল্টা ওয়েভ। এটা কি সাজেস্ট করে? WPW সিনড্রোম, উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, তিনটে সায়েন্টিস্টের নামে হয়েছে। বোঝাতে পারলাম? বলুন। তাহলে এই সার্কুলেশনটা হলো, এই সার্কুলেশনে যদি কম বেশি হয় তখন আমরা পাই অ্যারিথমিয়া। আর অ্যারিথমিয়ার যখন আমাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে তখন আমাদেরকে কিছু মেডিসিনস লিখতে হয়। আমি দেখে নিচ্ছি এই বইটাতে যদি অ্যারিথমিয়ার ট্রিটমেন্ট দেওয়া আছে ভালো, না হলে আমি লেখাবো, একটু কাইন্ডলি কষ্ট করে লিখে নেব।
এই রে, এই বইয়ে দেওয়া নেই, পিডিএফটা বার করে লিখুন অ্যারিথমিয়া ট্রিটমেন্ট। অ্যান্টি-অ্যারিথমিক ড্রাগস, তার মধ্যে কারা পড়ে একটু এক্সাম্পলগুলো লিখে দেবো, এটা তো দরকার নেই। সোডিয়াম চ্যানেল ব্লকার্স, লিডোকেন, ফ্লেকেনাইড, এই দুটো দিয়ে ট্রিটমেন্ট করা যায়। তারপরে বিটা ব্লকার্স, সোডিয়াম চ্যানেল ব্লকার্সের মধ্যে লিডোকেন, ফ্লেকেনাইড। বিটা ব্লকার্সের মধ্যে এগুলো অ্যান্টি অ্যারিথমিয়া ট্রিটমেন্ট। হ্যাঁ, বিটা ব্লকার্সের মধ্যে প্রোপ্রানোলল, মেটোপ্রোলল দিতে পারেন না, বিশপ্রোলল চট করে দিয়েন না, ঠিক আছে। প্রোপ্রানোলল, এটিনোলল, মেটোপ্রোলল। কার্ভেডিলল তো দেবেনই না, কারণ কার্ভেডিলল ওর নিজে একটা আলফা 1 অ্যাড্রিনার্জিক ইফেক্টকে কমিয়ে দেয়, ও প্রেশারটাকেও রিডিউস করে দেয়। মোটামুটি বিটা ব্লকার্সের মধ্যে এগুলো। তারপরে হচ্ছে সোডিয়াম, এটাকে বলুন এবার পটাশিয়াম চ্যানেল। এখানে দুটো মেডিসিন এটা দিচ্ছে, কিন্তু একটা খুব রিস্কের। অ্যামিওডেরন দিয়ে কখনো চিকিৎসা করবেন না, ওটা খুব রিস্কের হয়ে যায়। অ্যামিওডেরন লিখে রাখুন, কিন্তু কেটেও রাখুন। অ্যামিওডেরন এটাকে ইউজ করবেন না, খুব রিস্ক হয়, এর অনেক কমপ্লিকেশন আছে। সোটেলল দিন, কাজ হয়, এটা দিয়ে চিকিৎসা করা হয়। তাহলে ক্যালসিয়াম, পটাশিয়াম চ্যানেল ব্লকার, সোডিয়াম চ্যানেল ব্লকার, বিটা ব্লকার্স। আর এখানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারও দিতে পারেন, সিসিবি। ক্যালসিয়াম চ্যানেল ব্লকার দু ধরনের হয়, হাইড্রোপিরিডিনস, নন হাইড্রোপিরিডিনস। নন হাইড্রোপিরিডিনসের মধ্যে পড়ে ভেরাপামিল, ঠিক আছে, আর ডিলটিয়াজেন। এখানে ভেরাপামিল আর ডিলটিয়াজেন দিয়ে কাজ করবে। ডিলটিয়াজেন আর ভেরাপামিল। এখানে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার সিলনেডিপিন, অ্যামলোডিপিন, নিফোডিপিন এগুলো একটাও কাজ করবে না। যেগুলো ডিপিনে শেষ হচ্ছে সেগুলো সব হচ্ছে হাইড্রোপিরিডিনস গ্রুপ, ওগুলো এখানে কাজ করে না, ঠিক। অ্যারিথমিয়াতে কাজ করে না। অ্যারিথমিয়াতে নন হাইড্রোপিরিডিনসের এই ডিলটিয়াজেম আর ভেরাপামিল কাজ করে। তাহলে হয়ে গেছে অ্যান্টি অ্যারিথমিয়া ট্রিটমেন্ট। এবার নেক্সট ডিজিজে চলে যাবে। একদম সোজা ব্লাড প্রেশারে ঢুকি। ব্লাড প্রেশার, বলুন এটা কি মেডিকেল টার্ম? এটা মেডিকেল টার্ম না, এটা মেডিকেল টার্ম নয়।
প্রেসার আমরা ফিজিক্সে পড়েছি, এটা মেডিকেল টার্ম নয়, মেডিকেল টার্ম হচ্ছে হাইপার টেনশন। তাহলে এই ব্লাড প্রেশার, প্রেশার কী করে জেনারেট হয়? আমি যদি এই যে একটা প্রেশার পাচ্ছি কোনো একটা পার্টিকুলার এরিয়ার ওপরে, যখন একটা ফোর্স এসে পড়ছে সেটাকেই তো প্রেশার বলে। আর এটা যদি ব্লাড, যদি ওয়াটারের প্রেশার হয়, তাহলে আমাদের যেটা এখানে হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ভেসেলসগুলোর ওপর একটা পার্টিকুলার এরিয়াতে, লিকুইডটা যেহেতু ব্লাড, তাই ব্লাড যে ফোর্সটা দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের ব্লাড প্রেশার। ওটাকে মেডিকেল টার্মে হাইপার টেনশন বলা হয়। তাহলে এবার এই ব্লাড প্রেশার কতটা হয় আর কিভাবে হয়? এই যে ব্লাড প্রেশারটা যেটা আমরা এখানে বলছি, সেই ব্লাড প্রেশারটা আমাদের কোন ভেন্ট্রিকল থেকে রাইজ করছে? এই ব্লাড প্রেশারটা কোন ভেন্ট্রিকল থেকে রাইজ করছে? লেফট ভেন্ট্রিকল থেকে। এখানে সেমিলুনার ভাল্ভ, এটা হচ্ছে শরীরের সবচেয়ে বড় আর্টারি, ঠিক? এটাকে এখান থেকে ব্লাডটা চলে এলো, লেফট ভেন্ট্রিকল কন্ট্যাক্ট করবে, তখন এই ভাল্ভটা যেটাকে বলা হয় অ্যাওর্টিক ভাল্ভ, এই ভাল্ভটার নাম কি? যেটা লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মধ্যে থাকে, বাইকাসপিড ভাল্ভ আর মিট্রাল ভাল্ভ। বাইকাস থাকে, দুটো কাজ থাকে এরকম, একটা কাজ আর একটা কাজ এরকম হয়ে গেছে। এটা হচ্ছে একটা সেমিলুনার ভাল্ভ যেটার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ভ। এটা চলে এসেছে, এই ভাল্ভটা বন্ধ হয়ে গেছে। এবার এদিক দিয়ে ব্লাডটা যখন যাবে, এ খুলে গেছে, এ খোলা মাত্রই ব্লাডটা চলে এসেছে কোথায়? অ্যাওর্টা, আমাদের আর অ্যাওর্টা দিয়ে এই ব্লাডটা চলে এসেছে, আর অ্যাওর্টাটা এরকম চওড়া, তাহলে এই ব্লাডটা ঢুকে গেল, ব্লাডটা পুরো এর মধ্যে চলে এলো। যেই ব্লাডটা এদিকে চলে এলো, এখান থেকে ব্লাড আসার সাথে সাথে যেমন মিট্রাল ভাল্ভ ক্লোজ হয়ে গেছিল। ঘুমাচ্ছেন কেন দেখুন, তাহলে এটা হচ্ছে মিট্রাল ভাল্ভটা বন্ধ হয়েছিল, ঠিক সেরকম এই ভাল্ভটাও বন্ধ হয়ে গেছে। যে মুহূর্তে এই ব্লাডটা এদিকে যাচ্ছিল, এই ব্লাডটা এইদিকে যাওয়ার সময় এই যে দেয়ালটা আছে না, এ এমনি করে চওড়া হয়ে যায়। এই যে হার্টের এই ওয়ালটার, এই আর্টারির ওয়ালের এই যে বড় হওয়া আর কমে যাওয়া, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জিনিস। এই ইফেক্টটাকে মায়োজেনিক ইফেক্ট বলা হয়। কারণ কি, ওটা স্থিতি সলিড নয়, জলের পাইপের মতো নয় যে একই রকম থেকে গেল, ওটা ফ্লেক্সিবল। যখনই ব্লাডটা বেশি যায় ওটা একটু স্ট্রেচ বেশি করে, আবার যখনই ব্লাডটা কমে যায় ওটা কমে যায়। এই কমে যে যখন ওটা কমবে তখন একটা প্রেশার জেনারেট হয়, ওটাকে ডায়াস্টোলিক প্রেশার বলা হয়। আর যখন যাচ্ছে, ঠেলে বেরোচ্ছে, সেই সময় এই ব্লাডটা এই ওয়ালের গায়ে যে প্রেশারটা জেনারেট করে, এটাকে সিস্টোলিক বলা হয়। তাহলে সিস্টোলিকের সঙ্গে এর ইনভলভমেন্ট আছে, এর যেরকম কন্ট্রাকশন করলো সিস্টোলিকটা ছুড়ে দিল এরকম। কিন্তু এবার তো এই ভাল্ভটা বন্ধ হয়ে গেছে, আর তো এর সাথে এর কোনো যোগাযোগ নেই, এবার তো এখানকার ব্লাডটা রয়ে গেছে। এবার যেটা যখন এইদিকে ব্লাডটা ছুড়ে দিল, তখন এখানে শুরুতে যে পরিমাণ ভলিউমের ব্লাড ছিল, এখন আর কতটা ব্লাড আছে? অনেক ব্লাড তো চলে গেছে। তাহলে এখানে ব্লাডের ভলিউমটা কমে গেল। ব্লাডের ভলিউমটা যখনই কমে গেল, তখন এই যে নালীটা স্ট্রেচ করে গেছিল, ও স্ট্রেচের জায়গা থেকে আবার নর্মাল জায়গায় চলে এলো। এই তখন এর ওপর একটা এই ওয়াল একটা ওকে প্রেশার দিল, এই প্রেশারটা হচ্ছে ডায়াস্টোলিক। তাহলে ডায়াস্টোলিক প্রেশারের সঙ্গে হার্টের কোনো যোগ আছে? নেই তো। কিন্তু সিস্টোলিকের সঙ্গে ভেন্ট্রিকলসের একদম ডাইরেক্ট লিঙ্ক আছে, ঠিক? এইবার তাহলে বেশি বয়সে কি হয়? জেনারেলি যাদের অনেক এজেড পার্সন, 60, 70, 80 বছর বয়সে, এই ইলাস্টিসিটিটা কমে যায়। ইলাস্টিসিটি কমে গেলে যখন যাচ্ছে তখন তো ঠেলে চলে গেল, বাট ও আবার স্কুইজ করার মতো জায়গায় থাকে না, তখন ওটা স্টিফ হয়ে যায় আর্টারিগুলো। ওই জন্য দেখবেন ডায়াস্টোলিক প্রেশারটা খুব কম আসে, 60, 62, কিন্তু হাই প্রেশার যেটা আমাদের সিস্টোলিক সেটা 170, 80 হয়ে যায়। তাহলে নর্মালি হয় 120/80,
আর এনিথিং অ্যাবাভ 140 আর এনিথিং অ্যাবাভ 90 আমরা কিন্তু এটাকে হাই ব্লাড প্রেশার মানে হাইপার টেনশন বলেই ধরব। ঠিক, যদি এরকম কন্ডিশন হয় একদিকে এটা দিয়ে নেবে নেওয়া সমস্যা করছে, তার লেগে আছে। আচ্ছা, এটা যেটা হচ্ছে কি বলছিলাম, হ্যাঁ একদিকে বেড়ে আছে, সাপোজ 160 mm অফ Hg পারস্তম্ভের চাপের সাথে হয়, 160 আছে আর এদিকে আছে আপনার 72 mm Hg, তাহলে এটা হাই না লো? একটা বেশি মানেই হাই। এটা আছে 110 আর এটা আছে 94, এটা হাই না লো? হাই। না, এটা 90 প্লাস, একটা বেশি মানেই আমি সেটাকে ঠিক করব। হ্যাঁ বুঝলাম না, বয়স অনুপাতে ব্লাড প্রেশার, হ্যাঁ অনেকটা হয়, হয়নি তা নয়, হয়। কিন্তু ন্যাচারালি হার্ট রেটটা কম বেশি ওইটাই হয়, ওটা সিগনিফিকেন্ট, এইটা কিন্তু অতটা নয়। তো ব্লাড প্রেশারটা গেল, এবার এই ব্লাড প্রেশার কম বেশি হওয়ার কারণের জন্য অনেক, এবার দেখুন ব্লাড প্রেশারটা কম কেন হচ্ছে, ব্লাড প্রেশার কার উপর ডিপেন্ড করে, ভেতরে যে ব্লাডটা আছে, তাহলে ব্লাড ভলিউম বিভি একটা হলো, একটা ফ্যাক্টর হচ্ছে বিভি, একটা হচ্ছে কীরকম জোরেও কন্ট্রাকশন করছে কার্ডিয়াক আউটপুট সিও, তাহলে এটা হচ্ছে সেকেন্ড ফ্যাক্টর। ব্লাড প্রেশার বেড়ে যাওয়াটা রোগ নয়, ব্লাড প্রেশার ডিউ টু হুইচ রিজন দ্য ব্লাড প্রেশার রাইজেস, দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য ডিজিজ, ওটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তাহলে ব্লাড ভলিউম যদি বেড়ে যায় প্রেশার বাড়বে না কমবে? বাড়বে, কারণ জল বেড়ে গেছে, ঠেলে দেবে বেশি। কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, কার্ডিয়াক আউটপুট যদি রাইজ করে কি হবে? হাইপারটেনশন হবে। আরেকটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন, ফোর্স অফ কন্ট্রাকশন, হার্ট ছাড়ছে বেশি ব্লাড আর হার্ট কন্ট্রাকশন করছে বেশি, দুটোর মধ্যে পার্থক্যটা কি? হার্ট বেশি সাপ্লাই করছে আর হার্ট কন্ট্রাকশন বেশি করছে, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? এমন এমন ঘটনা ঘটে যায়, যেমন অনেক সময় ইসিজিতে অ্যাট্রিয়াল ফিব্রিলেশন দেখতে পাবেন বা অ্যাট্রিয়াল ফ্লাটারেন্স দেখতে পাওয়া যায়। কি হয়, লেফট ভেন্ট্রিকেল বলি, রাইট ভেন্ট্রিকেল বলি, দুটোরই কিন্তু যে ওয়ালটা, সেই ওয়ালটা যে মাসেলটা, সেই মাসেলটার প্রচণ্ড মোটা, এই মোটাটার লেফট ভেন্ট্রিকেলের ওপর থিকনেসটা অনেক বেশি, রাইট ভেন্ট্রিকেলের ওপর থিকনেসটা কম। জানলে অবাক হবেন যে রাইট ভেন্ট্রিকেলের প্রেশার জানেন কত সিস্টোলিক? 20 থেকে 25 mm, আর লেফট ভেন্ট্রিকেলের সেটাই হচ্ছে 120। এইরকম দুটো ভ্যারিয়েশন আছে। ঠিক, রাইট ভেন্ট্রিকেলের ক্ষেত্রে কারণটা কি? ও শুধু লাংসে পাঠাচ্ছে আর এই গোটা শরীরকে পাঠাচ্ছে। এবার হার্ট যখন ধরুন এইরকম করছে হার্টটা, মানে কি ও কাঁপছে, তো এবার এই রকম যখন কাঁপবে, ধরুন ভেতরে কিছু আসবে সেটাকেও ছুঁড়ে দেবে, এইটাই তো ঘটনা। তো ও যখন এমনি করে কাঁপছে, ভেতরে যেটা আসছে সেটা পুরোপুরি আসতে পারছে না, তার আগেই ছিটকে দিচ্ছে, এটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন। আর কার্ডিয়াক আউটপুট এলো ছাড়লো, এটা হলো কার্ডিয়াক আউটপুট। এবার এই ফোর্স যখন এটা যদি কারো খুব মানে প্রচণ্ড পরিমাণে হার্টবিট বেড়ে গেছে, সেই মানুষটার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। কেন পারে? ধরুন হার্টটা প্রচণ্ড পরিমাণে কাঁপছে, এরকম ব্লাডটা আসছে কিন্তু ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু হার্টের নিজেরও তো ব্লাড চাই, না হলে অক্সিজেন কোথার থেকে পাবে, নিউট্রিয়েন্টস কোথার থেকে পাবে? তাহলে ব্লাডটা গেল না ভেতরে, এই মাথার থেকেই ছিটকে বেরিয়ে গেল, তাহলে ভেতরের মাসেলটা কি হবে? এই মাসেলটা ডেথ হয়ে যাবে। আর এই মাসেলটা যখন ডেথ হবে, সেই ডিজিজটাই কি হবে? অ্যাংজাইনা পেক্টোরিস, মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যেটা আমি করলাম এই মাত্র, এই এক্স্যাক্ট ফিলিংটা হবে। তাহলে যখনই পালস রেট খুব বেশি আছে, খুব তাড়াতাড়ি যদি আমি ওটাকে কন্ট্রোল না করি, তাহলে তার হার্ট অ্যাটাক হতেই পারে। এই কারণের জন্য হবে। হার্ট কিন্তু আরে এত জোরে কন্ট্রাকশন করছে, এতে ব্লাড না পাওয়ার কি কারণ? খুব ভালো, কেউ কখনো দৌড়ে দৌড়ে জল খেতে পারে না, আপনি দৌড়ে দৌড়ে জল খেয়ে দেখান তো, তাহলে হার্ট লাফাতে কী করে জলটা খাবে? ও তো লাফাচ্ছে রীতিমতো। আগে ওকে শান্ত করুন, দেখুন এবার জলটা যাবে আরও আউটপুট হতে হবে। তাহলে ফোর্স অফ কন্ট্রাকশন যদি বেশি হয়, তাহলেও আমার কি হবে? ব্লাড প্রেশার হাই থাকবে। মোটামুটি আরেকটা হয় টোটাল পেরিফেরাল, যেটা রেজিস্ট্যান্স হয়। এই টার্মটা একটু বুঝুন, এটা একটু ভালো করে দেখুন।
মোটা আর্টারি দিয়ে যখন ব্লাডটা আসছে, এই ব্লাডটা ক্রমশ যত দূরে যাবে এই আর্টারিটা তত সরু হতে থাকে। এই আর্টারি যদি আমি ধরে নিচ্ছি এরকম অনেক কটা মুখ বেরিয়ে গেল, এইবার কি হচ্ছে? এরকম হওয়ার কারণ কি? আমার কাছে জলের পাইপ আছে, আমি বাগানে জল দিচ্ছি, পাম্প তো খোলা আছে, কল দিয়ে জল আসছে, পাইপটা ধরেছি, জল দিচ্ছি। এই সামনে এরা জল পেয়ে গেল, ওই দূরের গাছটাতে জল দেবো, কি করব আমি? পাইপের মুখটা চিপবো। তার মানে আমি কি করলাম? জলের মুখটাকে রেজিস্ট করে দিলাম। এইটা যখন এক গাদা আর্টারির মধ্যে হয় সেটাকে বলা হয়, এই একটা পেরিফেরিতে রেজিস্ট করলাম, দাবলাম, এখানে দাবলাম, এখানে দাবলাম, তাহলে এটা হলো টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। এটা যখন বেড়ে যাবে তখন এই ভেতরের প্রেশারটা বাড়বে না কমবে? ভেতরের প্রেশারটা বাড়বে। এই কটা কারণের জন্য কিন্তু ব্লাড প্রেশারটা হাই হয়। এই কারণগুলোর ট্রিটমেন্ট যদি আমরা দিতে পারি তখন সেটা হয়ে যাবে ব্লাড প্রেশারটাকে নর্মালের জায়গায় আনা। কাজে এই ব্লাড প্রেশারটাকে নিয়ে মাথা ঘামানো হচ্ছে ভালো, এইগুলোকে নিয়ে মাথা ঘামানো কি হয়েছে রিসেন্টলি। এবার হচ্ছে কি, আমরা একটু আগেই দেখলাম যে কিছু কিছু কন্ডিশনে যখন হার্টের মধ্যে ব্লাডের সার্কুলেশনটা ঠিক হচ্ছে না, সেই সব কারণে যেগুলো হয় সেগুলো হচ্ছে কার্ডিও ডিজিজ। সেই ডিজিজগুলো কী কী? যেমন একটা ঘটনা, থ্রম্বাস, এম্বোলাস। দুটো কন্ডিশন দেখা যায় অ্যাথেরোস্ক্লেরোসিসে। ততক্ষণ পর্যন্ত প্লাক ভালো যতক্ষণ পর্যন্ত থ্রম্বাস না তৈরি হচ্ছে। থ্রম্বাস যখনই তৈরি হয়ে গেল সেই থ্রম্বাস কিন্তু এবার ক্ষতিকারক হবে। কীরকম ক্ষতিকারক হবে? আমি নর্মাল আর্টারির কথা বলছি। আর্টারির যে ওয়ালটা হয় না, এই যে আর্টারির ওয়ালটা, এই আর্টারির ওয়ালটা তিনটে লেয়ার, বাইরেরটা, ভেতরেরটা, একদম ভেতরেরটা। একদম ভেতরের যে লেয়ারটা, যে ওয়াল একদম ভেতরের যে লেয়ার, সেখানকার যে এন্ডোথেলিয়াম, এই যে সেলগুলো থাকে, এই সেলগুলো ব্রেকডাউন হয়, কোনো কারণে ভেঙে গেছে। এই ভেঙে যাওয়ার ফলে কি হয়, ওইখানে খুব তাড়াতাড়ি প্লেটলেটস অ্যাগ্রিগেশন শুরু হয়ে যায়। এটা আমাদের নর্মাল ব্যাপার। শরীরের কোনো জায়গায় যখনই কিছু ভেঙে যায়, ছিঁড়ে যায়, আমাদের ইমিউনিটি সিস্টেম কাজ করা শুরু করে দেয়। এখানে যখনই এই জায়গাটা ব্রেক হলো, এখানে কোলেস্টেরল ডিপোজিট হলো, ট্রাইগ্লিসারাইড ডিপোজিট হলো, এলডিএল এখানে ডিপোজিট হলো। এখানে যেই ডিপোজিট হলো তারপরে আস্তে আস্তে ক্রমশ এখানে ফ্যাট ডিপোজিট হচ্ছে, আস্তে আস্তে এখানে একটা প্লাক তৈরি করছে। এই প্লাকটা যদি আমি সাবধান না হই তাহলে এই প্লাক থাকাকালীন দেখুন যতটা রাস্তা ছিল, রাস্তাটা এখন ততটা আছে না, ব্লাডটা একটু কম রাস্তা দিয়ে যাচ্ছে, অনেকটা কম রাস্তা। এই প্লাক ক্রমশ বাড়বে যদি না লাইফস্টাইল মডিফিকেশন করা হয়। খাবার হচ্ছে সিডেন্টারি লাইফ, আমি বসেই আছি, খাবার খাচ্ছি, হাঁটাচলা করছি না, তাহলে এই জিনিস আমি কখনোই লিপিড প্রোফাইল চেক করে বুঝতে পারছি না আমার এলডিএল ভিএলডিএল এর অবস্থাটা কি হয়ে আছে, আমি আমার ট্রাইগ্লিসারাইড লেভেল চেক করছি না। এই প্লাক কিন্তু বড় হবে। কোনো কারণবশত মানুষটা যদি স্মোকিং করেই যাচ্ছে তাহলে অনেক সময় কি হয়, এর এই উপর লেয়ারটা রাপচার করে যায়, আর এটাকে বলা হচ্ছে প্লাক। আর এই প্লাক যখনই রাপচার করলো তখন এই যে জায়গাটাতে রাপচার করছে সেই জায়গাটাকে রিপেয়ার করার জন্য প্লেটলেটস ছুটবে, আর এই জায়গাটাকে ওরা রিপেয়ার করতে এসে রীতিমতো বড় একটা থ্রম্বাস তৈরি করে। যখন রাপচার হলো তখন প্লাক বিকামস আ থ্রম্বাস। আর এই থ্রম্বাসটা যখন কোনো কারণে খুলে ব্লাড সার্কুলেশনে বইতে লাগবে তখন সেটাকে বলা হয় এম্বোলাস। তাহলে এম্বোলাসের জন্য ব্রেন স্ট্রোক হয়, থ্রম্বাসের জন্য ব্রেন স্ট্রোক হবে না, বা প্লাকের জন্য ব্রেন স্ট্রোক হবে না। খুবই কমন জিনিস এবং আসার কথা যে প্লাক নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে, কিন্তু তাকে লাইফস্টাইল মডিফাই করতে হবে। কিন্তু থ্রম্বাস নিয়ে সেই যদি একটুখানি গন্ডগোল করে তাহলে কি হবে না, সেটা যখনই এম্বোলাসে চেঞ্জ হবে এবার ব্লাড সার্কুলেশনও ঘুরতে লাগলো, কোথায় যে গিয়ে আটকে যাবে, ধরুন ওই সরু সরু মুখগুলোতে গিয়ে কোথাও আটকে গেছে, তাহলে ওই অংশের পরের অংশ তো তার ব্লাড যাবে না। সেই সময় সেই সমস্ত জায়গার ঠিক তারপরে যেখানে আর ব্লাড যাচ্ছে না সেই জায়গাগুলোর যে সেলগুলো আছে সেই সেলগুলোর ডেথ হয়ে যাবে, আর সেইখানে স্কার তৈরি হয়ে যাবে। যদি হার্টের মাসেলের ওপর হয় তখন সেই জায়গাগুলোকে আমরা কি বলবো, মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছে। তাহলে প্রথমে কি হবে, অক্সিজেনের সাপ্লাইটা কমবে, যেহেতু ব্লাডটা আসতে আসছে, সেটা হচ্ছে ইসচেমিয়া হবে।
তাহলে অক্সিজেনের সাপ্লাই হার্টের মাসেলে কমছে, সেটাকে বলা হয় ইসকেমি। ওইটাকে বলা হয় ইসকেমিক হার্ট ডিজিজ, IHD। ইসকেমিয়া হতে হতে সেটা যদি আরও প্রোগ্রেসিভ স্টেজে যায় তখন সেখানে হবে ইনফাকশন, টোটাল ডেথ। আর যখনই মায়োকার্ডিয়াল ইনফাকশন হলো, এটাই আরেক নাম হচ্ছে হার্ট অ্যাটাক। ঠিক আছে? আর এই এম্বোলাস যদি ঘুরতে ঘুরতে ব্রেনে পৌঁছে গেল তাহলে কি হবে? ব্রেন স্ট্রোক। আচ্ছা বলুন তো, হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোক আর অ্যাটাক কি এক জিনিস? তাহলে স্ট্রোক কোথায় হয়? ব্রেনে হয়। আর অ্যাটাকটা হার্টে হয়। তাহলে ব্রেনে যদি বলি আমি অ্যাটাক এসছে, ওই কথাটা ভুল কথা, কিন্তু ভাবতে গেলে ব্যাপার স্যাপার সেই একই রকম। ঠিক? আর যখনই স্ট্রোকে যাব তখন হেমারেজিক, ইসকেমিক দুরকম আসবে। এইবার ব্যাপার হচ্ছে যে হার্ট অ্যাটাকের যে বা ইসকেমিয়া যেটা হলো, হঠাৎ করে আমার বুকে যে হার্টের মাসেলে যে ব্লাড সার্কুলেশনটা কম, এইগুলোকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফাকশন। তার থেকেই হার্ট অ্যাটাক, তার আগে ছিল ইসকেমিক হার্ট ডিজিজ, অক্সিজেনের সাপ্লাই কম। এবার এর ট্রিটমেন্টগুলো আমরা দেখব যে কি হচ্ছে। আর এর থেকে যে পেনটা হবে, সেই পেনটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। তাহলে ইসকেমিক হার্ট ডিজিজ হয়নি, এগুলো তো হবে না। ইসকেমিয়া শুরু হলো, ব্যথা শুরু হলো, ব্যথা শুরু হওয়ার পর ইনফাকশন হয়ে গেল। তাহলে অ্যানজাইনা পেক্টোরিসে হালকা হালকা পেন হচ্ছে, চাপ হয়ে আছে, ধরে আছে। এবার টাইম আসছে কি আমার টোটালি ওই সেলটা ডেথ হয়ে যাবে, তখন আমার ইনফাকশন হবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে। তো এগুলো ঠিক একদম আগের মুহূর্ত। এই অবস্থাগুলোতে খুব সাবধানে থাকতে হয়। এগুলো ফার্মাকোলজির ক্লাসে কী করা হয়, পার্সেন্টে বোঝানো হয় যে কত পার্সেন্ট কত দিনের মধ্যে কত ঘন্টায় এটা হতে চলেছে। 4 থেকে 5 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টার মধ্যে ঘটনাটা ঘটে যায়, ওটা পরে বুঝতে পারা যাবে। এখন হচ্ছে কি, তাহলে অ্যানজাইনা পেক্টোরিস দেখুন, আমাদের যে সহায়িকা বইটা আছে, সহায়িকা বইটার 3rd ইয়ারে পেজ নাম্বার 64-এ আছে। 64টা আপনাদেরকে একটু পড়তে হবে। অ্যানজাইনার প্যাথোফিজিওলজি বুঝে নিলেন, মায়োকার্ডিয়াল ইনফাকশন বুঝে নিলেন, ইসকেমিয়া বুঝে নিলেন। এবার এগুলোকে একটু পড়তে তো হবে। ইনফরমেশন আগেই বলেছি, এই ক্লাসটা ইনফরমেটিভ ক্লাস, ঠিক, এবং একটু কনসেপ্ট বেশি। না হলে আমি ওয়েভ ইম্পালস বলতে যেতাম না, বা আমি ইসিজিও ঢুকতাম না, WPW সিন্ড্রোমেও ঢুকতাম না, বা এর থেকে আমি আর একটা সিন্ড্রোমও যেতে পারি, ওটাও যাচ্ছি না। কিন্তু এগুলো ইনফরমেশন দেওয়ার জন্য, বাট পড়তে আপনাদেরকে এই বইটা থেকে হবে। বইটা তো রয়েছে, এই বইটাকে পড়বেন। অ্যানজাইনা পেক্টোরিসের ট্রিটমেন্টটা দেওয়া আছে। এবার ব্যাপার কি, অনেকের ক্ষেত্রে অ্যানজাইনাটা দু রকমের, একটা স্টেবল, একটা আনস্টেবল। স্টেবল মানে কি, আমার আর্টারির মধ্যে এই হালকা একটা লেয়ার জমে আছে। ধরুন আর্টারি দিয়ে ব্লাড যাচ্ছে, এই আর্টারিতে একটা লেয়ার জমেই আছে। এইটা নিয়ে মানুষ কিন্তু কাজ করতে পারে, একটু হাঁটাচলা করছে, হাঁপিয়ে যাচ্ছে, বসে পড়ছে, ঠিক হয়ে যাচ্ছে। এটা হলো কি স্টেবল অ্যানজাইনা। কিন্তু এটা যদি ওই প্লাক ফর্মেশন হয়ে থ্রম্বাস হয়ে গেল, তখনই এটা হয়ে যাবে আনস্টেবল অ্যানজাইনা। ঠিক, এগুলো বইটা থেকে একটু পড়বেন। এরপরে হার্ট অ্যাটাক, ইনফাকশন দেওয়া আছে। তারপর হচ্ছে হার্ট ফেলিওর। দেখুন, হার্ট তো একটা যন্ত্র, আমরা আগেই দেখেছি। হার্টেরও বাঁচার জন্য ব্লাড সার্কুলেশন দরকার, অক্সিজেন দরকার, এগুলি দরকার। যখন করোনারি আর্টারি সিস্টেমে সমস্যা আসবে, মানে হার্টকে যে আর্টারি দিচ্ছে ব্লাড, তাদের মধ্যে যদি কোনো সমস্যা চলে আসে, তখন কি হবে? হার্ট ফেল। এবার হার্ট ফেলের আগে হার্ট অ্যাটাক হয় কেন? ধরুন একটা এই পুরো পোর্শন আছে, এই অংশটা, এই অংশের মাসেলটা ডেথ হয়ে গেছে। তাহলে এতক্ষণ যে জোরে ও প্রেশার দিতে পারছিল, এই অংশটা ঠিক ছিল, ও প্রেশার ঠিক দিচ্ছিল। এবার এইখানটা আর কাজে লাগছে না, তখন কি হবে? জোরটা অতটা থাকবে, মানে ব্লাডের পাম্পিংটা ভালো হবে। এবার ওই কন্ডিশনে কিন্তু আমি আর কোনো ট্রিটমেন্ট দিচ্ছি না, বা মানুষরাও কোনো কেয়ার করছে না। আমি ওষুধ খাবো না, কালকে কিংসুকটা বলছিল স্প্রিংয়ের মতো, স্প্রিংটা ছেড়ে দিলাম, বেড়ে গেল, ঠিক সেরকম আমি ওষুধ খাবো না, একদিন পর পর ওষুধ। কালকেই রাত্রেবেলায় ব্যাপারটা হচ্ছিল। তো সেই যখন এইরকম একটা অংশ হলো, একটু হার্টের জোর কমলো, এরকম আরেকটা অংশ যখন হলো, আরেকটু জোর কমলো, একটা সময় হার্টের পাম্পিং এবিলিটিটাই কমে যাবে। যখন পাম্পিং এবিলিটিটা কমে যাবে, তখন দেখা যাবে আমার দাঁড়িয়ে থাকার জন্য যে ব্লাড প্রেশার দরকার, হার্ট সেটাও জেনারেট করতে পারছে না।
সেটাকে বলা হচ্ছে কার্ডিয়াক ফেলিওর বা হার্ট ফেলিওরের কন্ডিশন। আমাদের বইয়ে এটা নিয়েও লিখে দেওয়া আছে, এটা এইখান থেকে এবার একটুখানি পড়ে নেব। ঠিক আছে, মোটামুটি এই জিনিসগুলো এই বইটা। তাহলে কার্ডিয়াক হার্টের যে ডিজিজগুলো আমরা পড়লাম, সেই ডিজিজগুলোর মধ্যে অ্যারিথমিয়া দিয়ে শুরু হয়েছিল। তারপরে ভালভের কিছু ডিজিজ থাকে, যেমন বেশি পরিমাণে যদি কেউ ক্যালসিয়াম টাইপের ট্যাবলেট খায় তাহলে কি হবে, ওই ক্যালসিয়ামের ডিপোজিশন যদি সাপ্লাই ঠিক মতো না হচ্ছে, ইউজ যদি না হচ্ছে, তাহলে ওর ডিপোজিশন হয় ওই ভালভের ওপরে। তখন ভালভ যেটা খুলে খাট করে লেগে যাচ্ছিল, টপ লাভ, এই যে লাভ করে লেগে যাচ্ছিল, এই লাগাটা হয় না, ঝুলেই রয়ে যায়। তখন ঝুলে রয়ে গেলে কি হবে না, ব্লাডটা এইদিকে চলে তো এসছে, এ যখন কন্ট্যাক্ট করবে, যদি চলে যেত পুরো ব্লাডটা এই দিক দিয়ে বেরিয়ে যেত। এ খোলা আছে মানে কিছুটা ব্লাড আবার আর্টারিতে চলে গেল, এই অ্যাট্রিয়ামের মধ্যে চলে গেল। এই ঘটনার জন্য ইজেকশন ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যায়। ওই জন্যে যাদের হার্ট ফেলিওর হয় তাদের দেখবেন ইজেকশন ফ্র্যাকশনটা অনেকটা কম থাকে। যদি 40%, 42%-এর নিচে চলে যায় তাহলে লাইফ রিস্ক, আর যদি 60%-এর ওপর থাকে খুব ভালো। হার্ট ফেলিওর ধরার একমাত্র টেস্ট, খুব ভালো টেস্ট, সেটা হচ্ছে NT-proBNP। কারণ নাইট্রিউরেটেড পেপটাইড যে প্রোটিনটা হয় এটাই হচ্ছে BNP। এটা যেরকম মানে একটা মিথ আছে যে শুয়োরের ব্রেনে এই প্রোটিন প্রথম পাওয়া গেছিলো, ওই জন্য এটাকে ব্রেন নাইট্রিউরেটেড পেপটাইড বলা হয়। ঠিক আছে, তো NT-proBNPটা করা যায়। NT-proBNP সেই সময় এই এনজাইমটা প্রচুর পরিমাণে এই প্রোটিনটা রিলিজ হয়, NT-proBNP। এই নাইট্রিপেপটাইড এই লেভেলটা খুব হাই হয়ে যায়, মানে এই মানুষটা কিন্তু কার্ডিয়াক ফেলিওর হয়ে গেছে। তাই এই প্রোটিনটা প্রচুর পরিমাণে ব্লাডে আসছে। টেস্টটা একটু কস্টলি, 2200-2300 টাকা লাগে। আর হার্ট অ্যাটাকের জন্য যে সিমটমটা অ্যাঞ্জাইনা আসছে, মায়োকার্ডিয়াল ইনফাকশন হচ্ছে, ওর জন্য সবথেকে ভালো যে টেস্টটা হয় সেটা হচ্ছে ট্রপোনিন I আর ট্রপোনিন T টেস্ট। এটা মোটামুটি 12 থেকে 24 ঘন্টার মধ্যেই করে নিতে হয়। যদি করে নেওয়া যায়, এদের লেভেলগুলো, এই এনজাইম দুটো খুব বেশি বেড়ে যায়। এইটা বাড়া দেখলে আমরা বুঝতে পারবো যে মানুষটার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কিন্তু তারপরেও সে সুস্থ থাকবে যদি ঠিক রকম মেকানিজমের মধ্যে চলে, ঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে থাকে। তো এটা একটু আপনারা পড়বেন, এটা পড়লে দেখবেন অনেক কটা অ্যান্সারের মধ্যে পাবেন। হার্ট ফেলেরটাও দেওয়া আছে। হার্ট ফেল আমরা দেখলাম কী করে জেনারেল আস্তে আস্তে মাসেল ডেথ হতে 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 টোটাল পাম্পটাই আমার বিকল হয়ে গেল। হার্ট অ্যাটাক কীভাবে হলো দেখলাম, অক্সিজেন সাপ্লাই কম পেতে পেতে একটা হলো। আরেকটা হলো কি না, সোজা আর্টারির মধ্যে যে প্লাগটা তৈরি হলো সেটা আমাদের ঘরে বসে থাকা, ফ্যাট জাতীয় খাবার প্রচুর খাচ্ছি, কোনো রকম লাইফ, আমার এক্সারসাইজ করার কিছু নেই, ঠিক আছে, স্মোকিং করছি, তাহলে একটা প্লাগ তৈরি হলো। প্লাগ এক সময় এসে রাপচার হলো, রাপচারের পর সেখানে থ্রম্বাস তৈরি হওয়ার পর সেটা এম্বোলিজম হয়ে গেলে ব্রেন স্ট্রোক হতে পারে, আবার সেটার থেকে আমার হার্ট অ্যাটাক হয়ে যায়। ঠিক, তো এই কটা জিনিস একটু বই থেকে পড়ে নেবেন, মোটামুটি কার্ডিয়াক রিলেটেড। আর এখানে খুব একটা বলার কিছু নেই। আপনাদের যদি কিছু কোশ্চেন থাকে আমাকে 5 থেকে 10 মিনিটের মধ্যে